হাই হ্যালো ওয়েলকাম। আজকে সেশনটাতে যে ডাক্তারবাবু আমার সঙ্গে রয়েছেন, নিঃসন্দেহে বলা যায় এটা আমার ব্যক্তিগত সমস্যা সমাধানের মঞ্চ হতে পারে। আপনারা প্রত্যেক বৃহস্পতিবার এখানে আসেন, এই দুপুরবেলা এখানে একজন ডাক্তারবাবু থাকেন, বিশেষজ্ঞ ডাক্তারবাবু, যিনি আপনার সমস্যার সমাধান করেন। তো আজকেও সেই রকম একটি সমস্যার সমাধান করতে ডাক্তারবাবুরা রয়েছেন। সাউন্ডে কোনো সমস্যা হলে একটু কাইন্ডলি জানাবেন, একটু প্রথমে জানিয়ে দেবেন যে সাউন্ডটা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কি পাচ্ছেন না। আর যদি সমস্যা না থাকে তাহলে তো খুব ভালো। আজকে আমার সঙ্গে ডক্টর অরিত্র সরকার রয়েছেন, একজন ডার্মাটোলজিস্ট, একজন স্কিন বিশেষজ্ঞ, যিনি চুল পড়া সংক্রান্ত সমস্যা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবেন। যাদের চুল পড়ার সমস্যা রয়েছে আমার মতো, যাদের টাকের সমস্যা রয়েছে আমার মতো, বা যাদের হয়তো স্কিন রিলেটেড কোনো সমস্যা রয়েছে, তারা স্বচ্ছন্দে নির্দ্বিধায় সমস্যার কথা এখানে জানান। তার সঙ্গে সঙ্গে অন্য কোনো সিমটম থাকলে সেগুলোও জানাতে ভুলবেন না, ডাক্তারবাবু সমাধান করবেন। ওয়েলকাম ডক্টর সরকার, অরিত্র সরকার আমাদের সঙ্গে আজ রয়েছেন। ডক্টর সরকার, ওয়েলকাম আপনাকে আমাদের শোতে। স্কিনের প্রবলেম, চুল পড়ার সমস্যা, আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি চুল পড়া, অকাল্পকতা, খুশকি চুলের কোনো রোগী নয়, রোগীর উপসর্গ মাত্র, শুনে এসেছি ছোটবেলা থেকে। এটা কতদূর আতঙ্কিত হবার মতো, কখন আতঙ্কিত হব, কখন আতঙ্কিত হব না, যদি একটু বলেন। চুল পড়ার সমস্যা যাদের জেনেটিক থাকে বা যাদের হরমোনাল ডিসব্যালেন্স আছে ছোটবেলা থেকে, হয়তো ফিমেল যাদের বয়স সন্ধিকালে পলিসিস্টিক ওভারি বা এই জাতীয় জিনিস হচ্ছে, তাদের একটু আগে থেকে একটু কনসাস হওয়া দরকার যে আমার সামনের দিকটা বেশি পাতলা হয়ে যাচ্ছে, হয়তো 15-16 বছর বয়সে। তখন না হলে ইন জেনারেল আমাদের যে জেনারেল লাইফস্টাইল, যদি এরকম ফ্যামিলি হিস্ট্রিতে চুল পড়ার সমস্যা না থাকে বা আমার যদি হরমোনাল ডিসব্যালেন্স না থাকে, তাহলে আমাদের যদি লাইফস্টাইল ঠিক রাখি, যে আমরা সময় মতো খাচ্ছি, ঘুমোচ্ছি, হ্যাঁ, সিজনাল শাকসবজি ফলমূল খাচ্ছি, জলটা বেশি খাচ্ছি, তো আমি স্মোকিং করি না, অ্যালকোহল, আজকে লাইফস্টাইলে এগুলো আমাদের ফ্যাশন যে অ্যালকোহল স্মোকিং, ছেলে মেয়ে এখন সবাই এটা করছে, তো এগুলো একটু অ্যাভয়েড করা, হ্যাঁ, এগুলো চুলের পক্ষে, চুল স্কিন দু ক্ষেত্রেই ভালো লাগে। বলতে বলতে প্রচুর প্রশ্ন আসছে, আমি কাঁকন মাঝিকে একটু বলে রাখবো যে কাঁকন লিখেছে আমার চুল পড়ছে, কি করব, সামনে মাথার দু সাইডে উঠছে। আপনি তার সঙ্গে যদি অন্য সমস্যাগুলো জানান, যে আপনার পেটের কোনো সমস্যা আছে, আপনার ফ্যামিলি হিস্ট্রিতে কি চুল পড়া আছে, একটু যারা যারা শুনছেন প্রবলেম লিখছেন তারা এগুলো একটু লিখতে থাকুন। যে আপনার যদি চুল পড়ছে তাহলে কি তার সঙ্গে খুশকি আছে, 1, 2, ফ্যামিলি হিস্ট্রিতে কি আছে, 3, আপনার কি পেট বা অন্য কিছু সমস্যা আছে, লিভার সংক্রান্ত সমস্যা আছে, 4, আপনি কি অ্যানিমিক। এই বিষয়গুলো যদি একটু লিখে দেন তাহলে ডাক্তারবাবুর আনসার করতে সুবিধে হবে একবারে। তাহলে আমরা খুশকি থেকেও চুল পড়ে, খুশকিতে একটা চুল পড়ে, কিন্তু খুশকি একটা শীতকাল আমাদের বাড়ে, আমাদের মাথার মধ্যে একটা ইনফ্লামেশন হচ্ছে এবং সেখানে একটা ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে। সেক্ষেত্রে আমরা সহজেই কিছু অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু আছে, লোকে জানেও যে কিটোকোনাজল বেস শ্যাম্পু, বা যাদের সেটা সহ্য হয় না, আমরা অন্যান্য অ্যান্টি ফাঙ্গাল শ্যাম্পু দিয়ে থাকি, সাইক্লোপাইরক্স বা অনেক ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে হ্যাঁ কিছু আরো মাইল্ড শ্যাম্পু দিয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু খুশকিটা কন্ট্রোল করে নেওয়া যায়, এবং সেটার জন্য যেটুকু চুল পড়া বাড়ছে সেটার জন্য যে মাথাটা খালি হয়ে গেল সেটা নয়, সেটা একটা অংশ, সামান্য একটা পার্ট, তো সেটাকে কিন্তু কন্ট্রোল করে দেওয়া যায়। এই প্রবলেমটা যে প্রিন্স অধিকারী যে সমস্যা লিখে পাঠিয়েছে, ইনিশিয়ালি আমাদের এই প্রবলেমটা হয়েছিল। স্যার, আমি কলকাতা আসার পর প্রচুর চুল উঠছে, খুব চিন্তায় আছি, প্লিজ সাজেস্ট করুন কি করতে পারি। আমার মনে আছে যখন আমরা প্রথম উত্তরপাড়াতে আমরা যখন এলাম, জলটা যেহেতু আসানসোলের জল একদম ওখানে যে প্রচুর মানে জলটার ইয়ে ছিল, ভারী জল ছিল, জলের একটা প্রবলেম কাজ করে। যাদের চুল একটু রাফ বা ফিজি হেয়ার, চুলটা ম্যানেজ করা একটু অসুবিধা, তাদের যদি যে জলটা হঠাৎ করে চেঞ্জ করে নতুন এরিয়া এলো, সেই জলে যদি আয়রন বেশি থাকে, জলটা একটু ভারী হয়, সেক্ষেত্রে কিন্তু চুলটা পড়তে পারে, চুল আরো বেশি রাফ হয়ে জট পেকে যায়, চুল ভেঙে যায়, ফেটে যেতে পারে, বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা হঠাৎ করে যদি এরিয়া চেঞ্জ হলো এবং চুল পড়া বেড়ে গেল, আমরা বলি যে কিছুদিন একটু মাইল্ড শ্যাম্পু ব্যবহার করতে, চুল যদি বেশি রাফ থাকে কিছু ভালো কন্ডিশনার দিয়ে থাকি, এবং জলটা ফিল্টার্ড ওয়াটার বা আমরা ডিস্টিল ওয়াটার ওই শ্যাম্পু করার জন্য একটু ব্যবহার করতে পারি। একটু আগে যিনি জানছিলেন তাকে একটু আমার নিজের ফান্ডা বলে দিই। উনি বলছেন মাথা দু সাইড থেকে চুল উঠছে, ওটাকে মেল টাইপ বলে না, মেল টাইপ, ওটা ব্যালেন্স, এটা সাধারণ ভাবে বলি, সেটা মেল প্যাটার্ন হেয়ার লস, অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া সেটা বলে থাকি। সেটা আমাদের 7টা টাইপ আছে, কিন্তু সেটার মধ্যে যদি আমরা একদম প্রাথমিক স্টেজে দুটো সাইড এবং সামনে হচ্ছে, সেটা 1 to 3 স্টেজের মধ্যে আছে, আপনারটা ওইরকম 3 স্টেজের মধ্যে আছে। যদি স্টেজ 5 পেরিয়ে যায় মেল প্যাটার্ন হেয়ার লসে, তখন সেক্ষেত্রে আমরা বলি যে হেয়ার ট্রান্সপ্লান্ট করে আসতে। কিন্তু মানে চিকিৎসা দুক্ষেত্রেই করতে হবে, হ্যাঁ, চুল ট্রান্সপ্লান্ট করলেও যেমন ওষুধ লাগাতে হবে, কিন্তু যদি আর্লি স্টেজে থাকে, এক্ষেত্রে আমি বলবো যত আর্লি স্টেজে ডাক্তারের কাছে যাওয়া যায় এবং চিকিৎসা শুরু করা যায়, এই হরমোনের প্রভাবে যে চুলটা পড়ছে, প্রথমে মিনিচারাইজড হয়ে যাচ্ছে,
তারপর চুলটা ধীরে ধীরে চলে যাচ্ছে। একবার ফাইব্রোসিস হয়ে চকচকে হয়ে গেলে সেখানে চুল ওষুধে আসা মুশকিল। যেখানে এখনো সরু চুল রয়েছে বা যে চুলগুলো এখন এক্সিস্ট করছে সেই চুলগুলোকে আটকে রাখা যায়। তো সেইটা যত তাড়াতাড়ি আপনি ট্রিটমেন্ট স্টার্ট করবেন, স্টেজ 1 স্টেজ 2, হ্যাঁ আর্লি, সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে হরমোনাল কারণে আমরা সাজেস্ট করি যে আর্লি ডাক্তারবাবুদের কাছে আসুন এবং ট্রিটমেন্টটা একটু ধৈর্য ধরে কন্টিনিউ করুন। দেবারতী রায় খুব ডিটেলসে একটা প্রশ্ন লিখেছে, আমি প্রশ্নটা পড়ছি, বাট তার আগে যারা এই মুহূর্তে দেখছেন, আমার প্রতিদিনের একটাই রিকোয়েস্ট থাকে, ডাক্তারবাবুদের সেশন, এটা নিছক লাইক কমেন্ট বা শেয়ার বাড়ানোর জন্য একটা সেশন নয়। এই সেশন থেকে বহু মানুষ উপকৃত হতে পারেন যারা হয়তো এরকম বিশেষজ্ঞ ডাক্তারবাবুদের সঙ্গটা সবসময় পান না। তাদের জন্য যদি একটু শেয়ার বাটনটা সবাই একসঙ্গে ক্লিক করেন এবং উপরে একটা হেডলাইন দেন যে কি বিষয়টা নিয়ে আলোচনা বা আপনি উপকৃত হয়েছেন কি হননি। ডক্টর অরিত্র সরকার অত্যন্ত ব্যস্ত একজন ডাক্তারবাবু, তার অ্যাপয়েন্টমেন্ট রেগুলার পাওয়া যায় না, এত ভিড় থাকে ওনার জন্য। তো আপনারা যদি সবাই মিলে একসঙ্গে, যারা যে 272 জন এই মুহূর্তে বা 73 জন দেখছেন এই মুহূর্তে, একসঙ্গে যদি শেয়ার বাটনটা প্রেস লিখে দেন যে কি বিষয় নিয়ে আলোচনা, তাহলে বহু মানুষ যারা ওনার অ্যাপয়েন্টমেন্ট হতে পান না বা অনেক বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে পারেন না, সমস্যায় ভুগছেন, তারা এই সেশনটা থেকে উপকৃত হতে পারেন। দেবারতী রয়ের সমস্যাটা একটু পড়ি। আমার মাথার স্কাল খুব ড্রাই, ড্যান্ড্রফ হলে হয় উইন্টারের প্রবলেম। এক উইকে কি কতবার অন্তত শ্যাম্পু ব্যবহার করা উচিত? আর একটা সমস্যা, আমার গলায় একটা হোয়াইট স্পট হয়েছে 9 ইয়ার্স ধরে একই রকম, অনেক ওষুধে ওই স্পটটা মেটেনি, তাই ডক্টরবাবু কি করলে প্রবলেম সলভ হবে? দুটো সমস্যা রয়েছে, একটা হচ্ছে শীতকালে ড্যান্ড্রফ হয়, চুল পড়ে, 2 ওনার গলার কাছে একটা হোয়াইট স্পট রয়েছে। ড্যান্ড্রফ হলে আমরা বলবো যে শীতকালে তেলটা একটু, যাদের ড্যান্ড্রফ হচ্ছে তেলটা একটু অ্যাভয়েড করতে। তেল না মেখে অনেকেই থাকতে পারে না, সেক্ষেত্রে আমরা একটা সলিউশন বলি যে সপ্তাহে একদিন হয়তো নারকেল তেল ব্যবহার করুন, কিন্তু শ্যাম্পু করার 1 ঘন্টা আগে। সেটা না করলে সেটাও ভালো। হ্যাঁ, যদি চুল রাফ হয় তাহলে আপনি কন্ডিশনার ব্যবহার করুন শ্যাম্পু দিয়ে ফেলে, সেটাই আপনার আলটিমেটলি তেলের কাজ করবে। আর যেহেতু কতবার শ্যাম্পু করছেন সেটা নির্ভর করে আপনার কিরকম পরিবেশে থাকছেন, হ্যাঁ, যেখানে আপনি প্রতিদিন বেরোচ্ছেন কিনা। হ্যাঁ, চুলটা যদি ড্রাই হয়ে থাকে সপ্তাহে 2বার বা 3বার যথেষ্ট। যদি অয়েলি থাকে স্ক্যাল্পটা, তারপরে ড্যান্ড্রফ হয়, সেক্ষেত্রে আপনি প্রতিদিন একটা মাইল্ড শ্যাম্পু SLSP সালফেট ফ্রি ব্যবহার করতে পারেন। কিন্তু ড্যান্ড্রফ হলে সপ্তাহে 2 দিন তার সাথে আপনি অ্যান্টি ড্যান্ড্রফ করলেন, অন্যদিন মাইল্ড শ্যাম্পু। কিন্তু যদি বেশি ড্রাই থাকে সেক্ষেত্রে আপনি সপ্তাহে 2 দিন একটা ডাক্তারের পরামর্শে, যেহেতু আপনার ড্রাই স্ক্যাল্প আছে, ড্যান্ড্রফ আছে, তো একটা অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু যদি ঠিক মতো ব্যবহার করেন আপনার ভালো থাকবে চুলটা। শীতকালে ঠিক কি কিভাবে বাইরে যাওয়া উচিত, স্কিনের কেয়ারের জন্য কি কি নেওয়া উচিত এবং কোন কোন খাবার অবশ্যই খাওয়া উচিত চুলের সমস্যা দূর করতে, সেটা জানবো ডাক্তারবাবুর কাছ থেকে। বাট তার আগে সৌরভ দাসের সমস্যাটা একটু পড়ি। লিখেছে, সমস্যা আছে আমার মামার বাড়ি এবং বাবার বাড়ির দিকেও সমস্যা রয়েছে চুল পড়ার, মিনক্সিডিল 5% ইউজ করি, ডাক্তারবাবুর নাম্বারটা পেলে ভালো হয়। নাম্বারের জন্য আমি বলবো মেডিকাতে যোগাযোগ করতে, আর ওর জন্য মানে মামার বাড়ির দিকে টাকের সমস্যা। মিনক্সিডিল যেহেতু মামার বাড়ির দিকে যাদের টাকের সমস্যা থাকে, তাদের অন্যদের থেকে, ধরুন আপনার বাবার টাকের সমস্যা আছে কিন্তু মামার দিকে টাকের সমস্যা থাকলে আপনার অসুখটা বেশি রেজিস্ট্যান্স, মানে আপনার দ্রুত টাক পড়ার চান্স বেশি এবং আপনার ওষুধের কাজও হয়তো অন্য থেকে একটু কম হবে। আপনি স্মোকিং বা স্মোকিংটা বিশেষ করে অ্যাভয়েড করতে বলছি। স্মোকিং এ আপনার মিনক্সিডিল কাজও কম হবে এবং আপনার হেয়ার ফলটা মিনক্সিডিল ছাড়াও, মানে স্মোকিং ছাড়া যাদের যতটা হেয়ার ফল হয় আপনার তার থেকে বেশি হবে। তো স্মোকিং দুদিকে, ওষুধও কাজ কম করবে আপনার। আর মিনক্সিডিল লাগাচ্ছেন যদি অসুবিধা না হয়, আমি এটা বলবো আমার থেকে দেখানোর থেকেও যদি আপনার প্যাটার্ন হেয়ার লস হয়, ডাক্তারবাবু যদি কোনো বিশেষজ্ঞ ডাক্তারবাবুকে দেখিয়ে থাকেন সেটা কন্টিনিউ করুন, ঠিক আছে? তাহলে অনেক বেশি উপকার পাবেন। ডাক্তারবাবু, অনেকে বলেন, চুল থেকে একটু অন্য জায়গায়, যে অনেকে বলেন আমার স্কিনে সমস্যা হচ্ছে, আমার ত্বক বুড়িয়ে যাচ্ছে, আমি আরো বেশি বুড়ো হয়ে যাচ্ছি, আমার হয়তো 30 বছর বয়স, 35 বছর বয়স বা 40 বছর বয়স, আমার কি কি করা উচিত? রাত্রিরে অনেকে ক্রিম মেখে ঘুমন, কি ক্রিম মাখবেন, আদৌ মাখবেন কি মাখবেন না, তেল ব্যবহার করবেন কি করবেন না, সেটা নিয়ে যদি একটু বলেন। দেখুন, একটা স্কিনের জেনারেল কেয়ার তো আমরা যদি যতটা মেনটেন করবো আমার স্কিন ভালো থাকবে। আজকাল পলিউশনের জন্য, স্ট্রেসের কারণে যারা স্মোকিং করে তাদের এটা ইন্টারনাল স্ট্রেসে, তো মুখের বলিরেখা এগুলো ইউভি রেসে ড্যামেজ হচ্ছে, আমরা হয়তো রাস্তায় থাকছি সারাক্ষণ বেশিক্ষণ, তো বা সেক্ষেত্রে আমাদের বলিরেখা এগুলো আগে পড়তে পারে। যে হয়তো অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিতে আছে, সমুদ্রের তলের ওপরে থাকলে, মানে আপনি সমুদ্রের ধারে, পাহাড়ে বা অ্যাভিয়েশনে যখন আপনি ট্রাভেল করছেন তখন ইউভি রেসটাই নর্মাল সমতলা থেকে 5 টাইমস হাই থাকে। সেই এক্সপোজারটা যদি আপনার দীর্ঘদিন হয় তাহলে আপনার মুখে বলিরেখা বেশি আসবে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার স্কিনের টাইপ অনুযায়ী একটা ভালো ময়েশ্চারাইজার, সানস্ক্রিন আর একটা ক্লিনজার, এই 3টে আপনার জেনারেল একটা রুটিনে আসবে। এগুলো আপনি নর্মালি বাজারে
আপনার ব্যবহার করতে পারেন। আমরা ডাক্তারবাবুরা স্পেসিফিক বিশেষজ্ঞ পরামর্শ দিয়ে থাকি। আপনার অয়েলি স্কিন হলে কি ধরনের ফেস ওয়াশ, বা আপনার ধরুন ব্রণ হয় তাহলে কি ধরনের, বা সেন্সিটিভ স্কিন হলে কি ধরনের দিয়ে থাকি। প্রথমে যদি আপনি নর্মাল ব্যবহার করে যদি সেটা উপকার না পান বা অসুবিধা হয়, সেক্ষেত্রে ধরুন আমি একটা উদাহরণ দিতে পারি, কারোর হয়তো খুব ড্রাই স্কিন, তাদের আমরা সেটাইল অ্যালকোহল বেসড ফেস ওয়াশ দিয়ে থাকি, যেটা খুব যাদের র্যাশ হয়, যাদের খুব সেন্সিটিভ ড্রাই, তাদের ক্ষেত্রে ভালো কাজ করে। হ্যাঁ, তাদের আমরা ইথিলিন গ্লাইকল বেসড, যাদের আবার খুব অয়েলি স্কিন, ব্রণ খুব বেশি হয় কিন্তু একটা ময়েশ্চারাইজার দরকার হয়, মাঝে মাঝে এসিতে থাকে শুকনো হয়ে যায়, তাদের ইথিলিন গ্লাইকল বেসড কিছু ময়েশ্চারাইজার দিয়ে থাকি। এবং সানস্ক্রিন অয়েলি স্কিনে একটা ইন জেনারেল হচ্ছে কোনো লোশন বা ক্রিম বেস জিনিস বা ফাউন্ডেশন জিনিস ব্যবহার করবেন না, ব্রণ বাড়তে পারে। তাদের জেল বেস ব্যবহার করা ভালো। জেল বলতে লোকে অ্যালোভেরা জেল বলে, কিন্তু অ্যালোভেরা খাওয়া বা লাগানোতে কিন্তু প্রচুর স্কিনের সমস্যার সৃষ্টি হয়, আচ্ছা। সেটা অ্যাভয়েড করবেন। অনেকে ভিটামিন ই ক্যাপসুলস খান, এটা কতটা সেফ, কতটা খাওয়া উচিত? অনেকে ভিটামিন খাওয়ার থেকেও আমাদের কাছে যারা আসে লাগায়, লাগিয়ে খুব একটা উপকার হয় না, কোনো খারাপ কিছু নেই যে লাগালে ক্ষতি হবে, কিন্তু লাগিয়ে ভিটামিন ই ক্যাপসুল লাগিয়ে খুব একটা উপকার হয় না। সেটা প্রয়োজন মতো খেতে পারেন, ট্যানিং এ কিছুটা কাজ করে। এবং ভিটামিন ইর অন্যান্য অর্গানের উপর, আমাদের পেশির ওপরে, আমাদের শরীরের অন্যান্য অর্গানের উপরও এফেক্ট রয়েছে, কিন্তু অতিরিক্ত খাবেন না। আপনি ভিটামিন ই যদি দিনে 2টো করে খেয়ে নেন বা অনেক দিন দীর্ঘদিন ধরে খান, তাহলে কিন্তু সেটা লিভারে, যাদের লিভারের সমস্যা হচ্ছে, লিভারে গিয়ে কিন্তু আলটিমেটলি এগুলো অয়েল বেসড অয়েলি এগুলো টিস্যুর মধ্যে জমা হয়। ভিটামিন সি বা ভিটামিন বি এটা আমাদের শরীরে অতিরিক্তটা শরীর থেকে বেরিয়ে যায়, কিন্তু ভিটামিন এ, ডি বা ই আমি যদি অতিরিক্ত ইনটেক করি তাহলে আমাদের সেটা লিভারে এসে জমা হয়, সেটা কিন্তু শরীরে ক্ষতি করতে পারে। সল্টেক থেকে সুমন্ত একটা সমস্যা লিখে পাঠিয়েছিল যে আমার বাড়িতে কারোর হেয়ার ফলের সমস্যা নেই, কিন্তু মাথার দুপাশের চুল পাতলা হয়ে যাচ্ছে, কি করা উচিত? উনি বয়সটা লেখেননি, বয়স লিখলে ভালো হতো। যাই হোক, এটা প্যাটার্ন হেয়ার লসই হচ্ছে। যদি ক্রনিক একটা হেয়ার ফল হচ্ছে, দুটো সাইডে পাতলা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে হয়তো কারোর একটা বড় অসুখে ভুগেছিল, যেমন কারোর টাইফয়েড বা জর্জালি বা কোনো অপারেশনের পরে হঠাৎ করে চুল পড়তে শুরু করে এবং সেটা পারসিস্ট করে পাতলা হয়ে যায়। কিন্তু ওনার যেহেতু ছেলে এবং মনে হয় টিনে মানে 30-40-এর মধ্যে হবেন, তো এবং ফ্যামিলি হিস্ট্রি জানতে পারলাম না, মনে হয় প্যাটার্ন হেয়ার লস। সেক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রিতে নেই বললেন, ফ্যামিলি হিস্ট্রিতে নেই, তো সেক্ষেত্রে তাও ফ্যামিলি হিস্ট্রিতে না থাকলে যে মেল প্যাটার্ন হেয়ার লস হবে না মানে নেই, কারণ এটা প্রত্যেক ছেলেদেরই হরমোনাল কারণে হচ্ছে, এবং কারোর ফ্যামিলি হিস্ট্রিতে থাকলে সেটা বেশি হবে এবং আগে হবে। আমি দুটো আরো সমস্যার কথা একটু বলি, যারা এখানে দেখছেন আমার বিষয়, যেটা প্রায় সবাই এটা ভোগ করেছেন, সেটা হচ্ছে অ্যাকনে বা পিম্পলের সমস্যা। কম বয়সে প্রায় সবাই এটা সবার হয়েছে। 100 জনে 95 জনের জীবনে কখনো কখনো পিম্পলস হয়েছে, এটা খুবই সাধারণ ব্যাপার। কিন্তু পিম্পলস যাদের একটু বেশি হয়, পিম্পলস অনেক টাইপ আছে, কারো যদি নোডুলোসিস্টিক পিম্পলস হচ্ছে বা ইনফ্ল্যামেটরি পিম্পলস হচ্ছে, পাস্তুলার পিম্পলস হচ্ছে, তো সেগুলো স্কার বা দাগ রয়ে যাওয়ার চান্স, বা তাদের কারোর ক্ষেত্রে বেশি আসে হরমোনাল কারণে, পলিসিস্টিক করে থাকলে তাদের ট্রিটমেন্টের দরকার আছে, এবং সেটা একটু ট্রিটমেন্টটা লং টার্ম। মানে ডাক্তারবাবু জিজ্ঞেস করে, ডাক্তারবাবু আপনার তো ওষুধ খেয়ে ভালো ছিলাম, এখন আবার হচ্ছে। তা এটাতে একটা লাইফস্টাইল, একটা কিছু জিনিস আমরা কন্টিনিউ করতে থাকি, এটা কোনো ব্যাপার। এটা যেহেতু হরমোন থেকে হচ্ছে, এটা এমন ইনফেকশন নয় যে সর্দি কাশির মতো কিছুদিনের মধ্যে কমে যাবে। এটা একটা বয়ঃসন্ধি 20-22 বছর অবধি পারসিস্ট করে, তারপর ধীরে ধীরে ফেড আউট। যে অ্যাডাল্ট অ্যাকনি হচ্ছে, বয়স্ক লোকেদেরও মানে বয়স্ক লোকদেরও অ্যাকনি হচ্ছে, তাদের ট্রিটমেন্টটাও প্রায় সমান। কিন্তু সেক্ষেত্রে আমরা দেখি যে তাদের হচ্ছে কিরকম কি প্রোডাক্ট ব্যবহার করছে, বা তাদের মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে থুতনির আশেপাশে বা মাসিকের আশেপাশে যদি অ্যাকনি গুলো বেশি হয়, সেক্ষেত্রে আমরা কিছু হরমোনাল টেস্ট করে নিয়ে থাকি। তারিক আহমেদ লিখছে, গোসল করে মাথায় স্নান করার পর মাথায় হাত দিলে চুল অনেক পড়ে, ঘুম থেকে উঠলে বালিশের চারপাশে অনেক চুল পড়ে থাকে, বাবার মাথায়ও চুল নেই, পেটে সমস্যা নেই, রাত জাগা হয়, চুল দুপাশে নেই আমার, এখন চুল গজানোর কোনো পদ্ধতি আছে? যে বালিশে যেটা চুল পড়ে থাকছে, একটা ট্র্যাকশন একটা কাজ করছে, যে এক্ষেত্রে আমার মনে হচ্ছে ওনার ক্ষেত্রে মানে দেখলে বোঝা যাবে, কিন্তু এটা অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়ায় রয়েছে, তার সাথে কিছুটা স্ট্রেস ফ্যাক্টর যেটা টেলোজেন, এটা কম্বাইন্ড অ্যালোপেশিয়া। সেক্ষেত্রে লাইফস্টাইল ঠিক করতে হবে, খাওয়া দাওয়া, ডাক্তারের পরামর্শে বায়োটিন গ্রুপের কিছু ভিটামিন এক্সট্রা কাজ করে, এবং খুশকি থাকলে, খুশকি না থাকলেও আমরা অনেক সময় কিটোকোনাজল বেশ শ্যাম্পু দিয়ে থাকি, এবং ডাক্তারের পরামর্শে অবশ্যই মিনোক্সিডিল ব্যবহার
একটু আগে সমস্যা লেগে আমি জাস্ট নামটা ভুলে গেলাম, আমি সম্ভবত রুনা, ইফ আই এম নট রং, আমি জাস্ট নামটা স্কিপ করে বেরিয়ে গেলেন। তার সমস্যাটা প্রায় সবার সমস্যা এবং আমার বিশ্বাস এটা নিয়ে সবাই ওয়ারিড, আমি সেটার কথা বলবো। বাট তার আগে আরো একবার আপনাদের জন্য অনুরোধ থাকবে, মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটাল থেকে ডক্টর অরিত্র সরকার আমাদের সঙ্গে রয়েছেন। এই সেশনটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সেশন, সবাই এই সেশনে এই সমস্যায় ভোগেন। যদি আপনারা সবাই একসঙ্গে একটু শেয়ার বাটনটা টেপেন এবং উপরে একটু বলেন যে আলোচনাটা উপকার আপনারা পাচ্ছেন কিনা বা দরকারি কিনা, একটু যদি উপরে এক লাইন লেখেন, তাহলে বহু মানুষ যারা বাইরে আছেন, যারা হয়তো ডাক্তারদের হেল্প পান না, হয়তো সবসময় কনসাল্ট করা যায় না, তারাই সেশনটা থেকে উপকৃত হতে পারেন। সো সবার কথা ভেবে যদি একটু শেয়ার করেন। ডাক্তারবাবু যিনি লিখছিলেন, আগে নামটা পেরিয়ে গেল, তিনি লিখেছিলেন যে স্কিন ধীরে ধীরে ডাল হয়ে যাচ্ছে এবং ডার্ক হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে, তো এটা কেন হয়? স্কিনটা আমি সবার জন্য বলি, স্কিন ডাল হয়ে যাচ্ছে এবং ডার্ক হয়ে যাচ্ছে। আচ্ছা, স্কিন ডাল এবং ডার্ক এটা এখন আজকালকার দিনে তো গ্রুমিং এর এই সময় তো খুবই মানে বড় সমস্যা। কেউই চায় না তার স্কিন ডাল বা ডার্ক হোক, কিন্তু সেটা হচ্ছে তার উপযুক্ত সে তার স্কিনের টাইপ অনুযায়ী। হ্যাঁ, কারোর স্কিনের কমপ্লেক্সন আমরা চেঞ্জ করতে পারি না, কিন্তু সে যদি তার স্কিনটা ড্রাই হয়, সে যদি তার উপযুক্ত যে নাউরিশমেন্ট না নেয়, হ্যাঁ, সে যদি তার স্কিনের টাইপ অনুযায়ী ময়েশ্চারাইজার, সানস্ক্রিন এগুলো ব্যবহার না করে, তাহলে সেটা ব্যাড এফেক্ট আসে। এছাড়া ড্যান্ড্রফ থাকলেও কারো যদি ড্যান্ড্রফের জন্য কিন্তু এটা স্কিনের ডালনেস আসে। আর ডার্কনেস আসে তার দেখতে হবে যে রক্তাল্পতা, থাইরয়েড, সুগারের সমস্যা আছে কিনা, বা অনেক সময় মাথায় প্যাচি একটা ব্ল্যাক স্পট বা সেটার কোনো পিগমেন্টেড ডার্মাটাইটিস অনেক সময় হয়ে থাকে, কন্টাক্ট ডার্মাটাইটিস, সেটা তার প্রয়োজনীয় হিস্ট্রি আমরা নিয়ে থাকি এবং সেই অনুযায়ী আমরা কিছু অ্যান্টি পিগমেন্টেশন ক্রিম এবং অবশ্যই সানস্ক্রিন এবং লাইফস্টাইলের মধ্যে আমরা বলবো যাদের স্কিনটা একটু ডার্ক, তাদের ক্ষেত্রে একটু হাই সুগার ফুডটা কিন্তু স্কিনটা একটু ড্যামেজ করে, সেটাকে অ্যাভয়েড করা। এছাড়া কিছু ট্যাবলেট, চিনি যদি আমরা যারা চিনির পরিমাণ বেশি খান, তা সেটাকে চিনি বা মিষ্টি কমাতে হবে। চিনি তো সব দিকেই খারাপ, মানে অন্য ডাক্তারবাবুরাও বিভিন্ন কারণে বলে থাকেন যে চিনিটা সুগার ছাড়াও, হ্যাঁ, চিনি হচ্ছে কার্সিনোজেনিক এফেক্ট থেকে সবই রয়েছে, তো ওয়েট গেইনে চিনিটা কিন্তু স্কিনের পক্ষেও খারাপ, স্কিনের পক্ষেও ভালো নয়। এবং আপনি শীতে যে শাকসবজিগুলো খাচ্ছেন, যেমন অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, ভিটামিন এ রয়েছে, আপনাকে আমরা ভিটামিন এ খেতে দেবো, আপনি নর্মাল খাবার এগুলো ন্যাচারাল সোর্সে খান, আপনার স্কিন ভালো থাকবে। জল বেশি করে খান, 2 লিটার। মুখটা আপনার যেরকম বললাম, যেরকম আগেও একটু আরেকজনকে বললাম যে ধরুন আমরা ড্রাই নিম ফেস ওয়াশ মানে নিম প্রোডাক্ট যেগুলো ব্যবহার করেন বা কিছু উপকার হবে না, আরো ডাল বা ডার্ক হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে সেটাইল অ্যালকোহল বেসড ব্যবহার করতে হবে। কিন্তু অয়েলি স্কিন, সেক্ষেত্রে আপনাকে গ্লাইকোলিক অ্যাসিড বা স্যালিসাইলিক অ্যাসিড বেসড মাইল্ড ফেস ওয়াশ আমরা দিয়ে থাকি। এবং অ্যালোভেরা জেলও আমি একটা জিনিস এখানে বলতে চাই যে অ্যালোভেরা জেল আলাদা করে লাগানো বা খাওয়াতে কিন্তু অনেকের সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে আমাদের যে মেডিকেল প্রোডাক্টে খুব রিফাইন্ড অ্যালোভেরা এবং সেটা আমরা ব্যবহার করে থাকি। এটা একটা ভুল ধারণা আছে অ্যালোভেরা ভালো, অবশ্যই ভালো। আমরা মেডিকেলের প্রচুর প্রোডাক্টের মধ্যে আমাদের অ্যালোভেরা আছে, কিন্তু র অ্যালোভেরা কিন্তু যে মিথটা আছে যে র অ্যালোভেরা আমার এটা মানে স্কিনে উপকার করবে, স্কিনে প্রচুর আমরা র্যাশ পাই এবং এইটা কিন্তু জেনে রাখা উচিত যে আমরা অ্যালোভেরা মানে দুর্দান্ত বলি। সো এটার মধ্যে কিন্তু র অ্যালোভেরাতে স্কিনের পক্ষে যে সবসময় সবার সহ্য করতে পারে সেটা কিন্তু নয়। ডাক্তারবাবু আলোচনাটা লম্বা যতটা আনবো তত আসবে, কারণ ঝড়ের মতো প্রশ্ন এসে যাচ্ছে। সবাইকে আরেকবার বলবো শেয়ার করার জন্য। একেবারে লাস্টে 2-3টে পয়েন্ট, ডুজ এন্ড ডোন্টস, আমাদের কি করা উচিত কি করা উচিত নয়। এক যদি বলি যে প্রপার টাইমে ঘুমোতে হবে, এইটা অবশ্যই। ঘুম শরীরের পক্ষে খুবই ভালো এবং স্কিন এবং হেলথের যে আমাদের যে রিজেনারেশন টাইম, আমাদের সারাদিনে যে ইউভি রেজের ড্যামেজ হচ্ছে, পলিউশনের ড্যামেজ হচ্ছে, সেটা রিপেয়ারের টাইম দিতে হবে আমাদের শরীরকে। এবং স্কিনের বাইরে থেকে আমি যেটুকু হেল্প করতে পারি, একটা ভালো ময়েশ্চারাইজার দিয়ে রাখা, দিনের বেলা রোদ্দুরের প্রভাব থেকে আমি সানস্ক্রিন না মাখতে পারলে আমি ফুল স্লিভ ব্যবহার করবো, আমি ছাতা ব্যবহার করবো, আমি ছায়ায় থাকার চেষ্টা করবো। এবং সানস্ক্রিন ব্যবহার করতে পারলে ভালো, যে করতে পারছে না সে অন্তত ল্যাক্টোক্যালামাইন মাখুক। ল্যাক্টোক্যালামাইন এখন অনেক ধরনের পাওয়া যায়, অয়েলি স্কিন, ড্রাই স্কিন, সেটা কিছুটা প্রোটেক্ট দেবে। আর এমনি খাওয়া দাওয়াটা অবশ্যই ভালো করতে হবে, জল প্রচুর খান, চিনি কম খান, ফল শাকসবজি আলাদা কিছু নয়, যে সিজনে যেটা পাচ্ছেন সেটাই খান। অসংখ্য ধন্যবাদ ডক্টর অরিত্র সরকার আমাদের সঙ্গে আজকে ছিলেন এই আলোচনাতে। আপনি আমাদের জানাতে ভুলবেন না আলোচনাটা আপনার কেমন লেগেছে, কতটা উপকার পেয়েছেন। রিয়েলি সরি সবার প্রশ্নকে হয়তো অ্যাটেন্ড করা গেল না, বাট করা গেল না তারা কিন্তু এই ভিডিওর তলায় লিখতে থাকুন। মেডিকা টিম এই প্রশ্নগুলো দেখে এবং কনসার্ন ডাক্তারবাবুর কাছে পাঠিয়ে দেন। এবং যারা যারা দেখছেন সবার কাছে আরো একবার স্বনির্বন্ধ অনুরোধ রইল যে এই ভিডিওটাকে যদি কাইন্ডলি একটু সবাই মিলে শেয়ার করেন, তাহলে বহু মানুষ উপকৃত হবেন। অসংখ্য ধন্যবাদ, টাটা গুড বাই। পরের সপ্তাহে আবার লাইভে। আপনারা ভালো থাকবেন, আনন্দ থাকবেন এবং অবশ্যই সোমবার দিন মানডে মোটিভেশন দেখতে ভুলবেন না।